আজকে আমরা চুম্বকত্ব শিখব। মানে আমরা গতদিন পর্যন্ত আমরা যে ভিডিওগুলো দেখেছিলাম সেখানে আমরা তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া শিখেছি, আর আজকে আমরা সবাই চুম্বকত্ব শুরু করব। এবার চুম্বকত্ব শুরু করতে গেলে তোদের হচ্ছে কতগুলো বিষয় একটু মাথায় রাখতে হবে। মানে আমরা প্রিভিয়াস যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টার থেকে হচ্ছে কিছু বিষয় আমরা এখানে আগে প্রথমে জেনে বা বুঝে নেব, তাহলে দেখি বিষয়টা আমাদের কাছে খুব সহজ লাগবে। সম্ভবত তোদের সবার মনে আছে যখন আমরা তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টার পড়েছিলাম সেখানে তোদেরকে আমি বলেছিলাম যে একটা খাতায় একটা বক্স তৈরি করতে, সেই বক্সের মধ্যে 6খানার মতো সমীকরণ আমি লিখে রাখতে বলেছিলাম। সেই সমীকরণগুলো আমরা এখানে কাজে লাগবে। মানে অ্যাকচুয়ালি আমরা আজকে এখানে দেখব, শুরুতে আমরা দেখব যে তড়িৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্র দুটো যে পুরো সেম, শুধুমাত্র কতগুলো প্যারামিটার বা রাশি বাদে বাদবাকি পুরো বিষয়টাই যে সেম, সেটা হচ্ছে আমরা এখানে শিখব। তাহলে চল আস্তে আস্তে আমরা দেখতে থাকি। প্রথমত বলি, যখন আমরা তড়িৎ দ্বিমেরু সম্পর্কে পড়েছিলাম, তড়িৎ দ্বিমেরুতে আমরা পেয়েছিলাম দুটো সমজাতীয় সমমানের আধান কিন্তু বিষম জাতীয়, এরকম দুটো যদি আধানকে আমি একটা নির্দিষ্ট দূরত্বে রাখি, সেখানে আমরা 2D দূরত্ব ধরে নিয়েছিলাম, বা তোদের বইতে L বা D লেখা থাকে, তাহলে ওই আধানদ্বয় একটা তড়িৎ দ্বিমেরু তৈরি করে বা ইলেকট্রিক ডাইপোল তৈরি করে। আর এই তড়িৎ দ্বিমেরু যে দ্বিমেরু ভ্রামক বা ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট যাকে বলা হয়, তাহলে সেটার সমীকরণ আমরা শিখেছিলাম। দেখ এখানে আমি লিখেছি P সমান Q × 2T। তার মানে কি, যে কোনো একটা আধানের মান আর ওদের মধ্যেকার দূরত্ব, এই গুণফলটা ছিল আমার হচ্ছে দ্বিমেরু ভ্রামকের সমীকরণ। আমরা এই দুদিন আগে, গত ভিডিও বা তার আগে একটা দুটো ভিডিও আগে, আমরা একটা বৃত্তাকার কুণ্ডলী, সেই কুণ্ডলীর যে প্রধান অক্ষ, সেই প্রধান অক্ষের উপরিস্থিত কোনো বিন্দুতে যে চৌম্বক ক্ষেত্র হয়, সেই চৌম্বক ক্ষেত্রের সমীকরণ আমরা শিখেছিলাম। আর সেখানে তোদের শেখানোর সময় তখন তোদের মনে করে দেখ, ওই ভিডিওটার পরে মানে ওটার সাথেই আমি তোদের শিখেছিলাম চৌম্বক দ্বিমেরু ভ্রামক। একটা বৃত্তাকার কুণ্ডলীকে আমি একটা চুম্বক হিসেবে, দণ্ডচুম্বক হিসেবে কল্পনা করতে পারি। সেটা আরেকবার বলছি একটু পরে, আগে ভিডিওতে বলেছি, এই ভিডিওতে বলবো আর একটু পরে। তাহলে একটা বৃত্তাকার কুণ্ডলী, সেক্ষেত্রে ওই কুণ্ডলীর মধ্য দিয়ে যদি আমার আই কারেন্ট প্রবাহিত হয়, আর ওই বৃত্তাকার কুণ্ডলী আমি একটাই পাক ধরে নিচ্ছি, যদি আমার এন সংখ্যক পাক তাহলে এন গুণ হয়ে যায়। যাই হোক, একটা পাকের জন্য তোর ওখানে ওর ক্ষেত্রফল যদি এ হয়, তাহলে সেক্ষেত্রে চৌম্বক দ্বিমেরু ভ্রামক সেটাকে মিউ দিয়ে প্রকাশ করা হয়, বা পি এম দিয়ে প্রকাশ করা হয়, পি সাবস্ক্রিপ্ট এম দিয়ে প্রকাশ করা হয়, সেটা হচ্ছে আই × এ। দেখ সেটা আমি লিখেছি মিউ সমান আই × এ। এখানে মিউ মানে কিন্তু মানে কোনো মাধ্যমের চৌম্বক ভেদ্যতা সেটা নয়, কিন্তু এখানে মিউ মানে কিন্তু আমি বলতে চাইছি তোদের চৌম্বক দ্বিমেরু ভ্রামক। আচ্ছা, তড়িৎ দ্বিমেরু ভ্রামকের, ধর আমার এই পেনটার যদি এখানে একটা ঋণাত্মক আধান থাকে, এটা যদি একটা ধনাত্মক আধান থাকে, আর এই দুটো আধানকে যদি যুক্ত করে আমি যে রেখা যদি অঙ্কন করি, তাহলে এই রেখার উপরিস্থিত কোনো বিন্দুতে যে তড়িৎ ক্ষেত্র হয়, মানে এই তড়িৎ দ্বিমেরুটার জন্য এর অক্ষের উপরিস্থিত কোনো বিন্দুতে যে তড়িৎ ক্ষেত্র হয়, সেই তড়িৎ ক্ষেত্রর সমীকরণটা আমরা পেয়েছিলাম। সেই সমীকরণটা হচ্ছে দেখ 1/4πε0 2p/d3। এটা ডি মান হচ্ছে দূরত্ব ধরা ছিল, এই দুটো আধানের ঠিক মধ্যবিন্দু, এখান থেকে আমি যত দূরত্ব ধরছি এই দূরত্ব ধরা হয়েছিল। ঠিক একই রকমভাবে একটা বৃত্তাকার কুণ্ডলী, সেই কুণ্ডলীর যে অক্ষের উপরিস্থিত কোনো বিন্দুতে যদি আমি চৌম্বক ক্ষেত্র দেখি, তাহলে সেই চৌম্বক ক্ষেত্রের সমীকরণ কত হচ্ছে বি সমান μ0/4π 2μ/d3। তোরা সবাই একটা জিনিস ভালো করে একটু অবজার্ভ করে দেখ, তড়িৎ ক্ষেত্রের যে ধ্রুবকটা আছে আর চৌম্বক ক্ষেত্রে যে ধ্রুবকটা আছে, শুধু দেখ ধ্রুবক দুটো আলাদা। তড়িৎ ক্ষেত্রের ধ্রুবক হচ্ছে 1/4πε0 আর চৌম্বক ক্ষেত্রের ধ্রুবক হচ্ছে μ0/4π। তাহলে 1/4πε0 বা μ0/4π আমি যদি এই দুটোকে যদি আমি ইন্টারচেঞ্জ করে দিই, বাদ বাকি দেখ পুরো সেম। এখানেও যেমন দেখ 2p/d3, এখানে দেখ 2μ/d3, দেখ দুটো একই। তারপরে তোরা হচ্ছে দেখ আরেকটা, তোরা আমি শিখেছিলাম যে একটা আমি আয়তক্ষেত্রাকার কুণ্ডলী নিয়েছিলাম। এবার সেই আয়তক্ষেত্রাকার কুণ্ডলীটাকে যখন আমি কোনো একটা চৌম্বক ক্ষেত্রে রেখেছি, তোদের আমি ভিডিওটা যখন বুঝিয়েছিলাম তখন মনে করে দেখ সেই বাথরুমের জানলা বলছিলাম। তাহলে সেই আয়তাকার একটা যদি কুণ্ডলী নিই, বদ্ধ কুণ্ডলী, সেটাকে যদি আমি চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখি, তাহলে সেই চৌম্বক ক্ষেত্রে রাখার জন্য ওই কুণ্ডলীর উপরে একটা টর্ক প্রযুক্ত হয়। পাশাপাশি তোরা আবার যখন একটা তড়িৎ দ্বিমেরুকে
তোরা একটা সুষম চৌম্বক তড়িৎ ক্ষেত্রে রেখেছিলি, সেই তড়িৎ দ্বিমেরুর উপর একটা টর্ক প্রযুক্ত হয়। এইবার তোরা দেখ এই দুটো সমীকরণ এক। এই দেখ তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে যে প্রযুক্ত টর্ক হয় সেই টর্ক সমান টাউ সমান পি ক্রস সি। পি মানে হচ্ছে এখানে তড়িৎ দ্বিমেরু ভ্রামক ইন্টু বহিস্থ যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমি রেখেছি তার মান, তাহলে টাউ সমান পি ক্রস সি। সিমিলারলি তোরা এখানে দেখ টাউ সমান মিউ ক্রস বি। এখানে মিউ মানে হচ্ছে তাহলে কি চৌম্বক দ্বিমেরু ভ্রামক, আর বি মানে হচ্ছে আমার বহিস্থ যে চৌম্বক ক্ষেত্র যার মধ্যে আমি রেখেছি। তাহলে তোরা দেখ টাউ সমান পি ক্রস সি, এখানে টাউ সমান মিউ ক্রস বি, দুটো দেখ একই সমীকরণ। মানে কি তড়িৎ দ্বিমেরু ভ্রামক ইন্টু তড়িৎ ক্ষেত্র, চৌম্বক দ্বিমেরু ভ্রামক ইন্টু চৌম্বক ক্ষেত্র, দুটোই আমাকে টর্ক দিচ্ছে। তাহলে দেখ আমরা এই দুটো তোদের আমি সিমিলারিটিস দেখালাম, এখান থেকে আমরা অনেক কিছু কনক্লুশন করতে পারি। আমরা আজকে এখানে একটা দণ্ডচুম্বক শিখবো, দণ্ডচুম্বক বা বার ম্যাগনেট যাকে বলা হয়। এই দণ্ডচুম্বক সম্পর্কে আমরা শিখবো। এতদিন আমরা হচ্ছে বৃত্তাকার কুণ্ডলী যার মধ্যে তড়িৎ প্রবাহিত হচ্ছে সেটা শিখেছিলাম। এবার যদি বাস্তবিকে আমাকে যদি দণ্ডচুম্বক দেওয়া হয় তাহলে সেই দণ্ডচুম্বককে আমি কিভাবে রিপ্লেস করতে পারি, মানে দণ্ডচুম্বকটা কিভাবে রিপ্লেস করতে পারি একটা তড়িৎ দ্বিমেরু দ্বারা। ভালো করে সবাই দেখে নেন। অ্যাকচুয়ালি তোরা যদি কল্পনা করিস আমার এই পেনটা তোরা সবাই দেখ যে আমার কালো রঙের যে ক্যাপটা রয়েছে এটা তোরা ধরে নে সবাই উত্তর মেরু, তাহলে এই প্রান্ত তাহলে কি হবে দক্ষিণ মেরু। তাহলে এটা যদি উত্তর মেরু, এটা যদি দক্ষিণ মেরু হয়, আর এখানে কি করা হয়, এখানে উত্তর মেরুকে ধনাত্মক মেরু শক্তি বলা হয় আর দক্ষিণ মেরুকে ঋণাত্মক মেরু শক্তি বলা হয়। মেরু শক্তি বা পোল স্ট্রেংথ এটাকে স্মল এম দিয়ে প্রকাশ করা হয়, অ্যাজ ইট ইজ ঋণাত্মক আধান আর ধনাত্মক আধানের মতো। দেখ তো দেখিয়ে দিচ্ছি। এই দেখ আমি এখানে দুটো আধান নিচ্ছি, একটা মাইনাস কিউ একটা প্লাস কিউ। এই মাইনাস কিউ আধান আর প্লাস কিউ আধানের মধ্যেকার যে দূরত্ব সেটাকে আমি ধরেছি 2D। তাহলে এই মাইনাস কিউ আধান আর এই প্লাস কিউ আধান এরা দুজনে মিলে কি করেছে, একটা তড়িৎ দ্বিমেরু তৈরি করেছে। আর এই তড়িৎ দ্বিমেরুর অভিমুখ কোন দিকে হয়, তড়িৎ দ্বিমেরুর অভিমুখ সর্বদা কি হয় ঋণাত্মক আধান থেকে ধনাত্মক আধানের দিকে। তড়িৎ দ্বিমেরুর অভিমুখ কিন্তু সর্বদা ঋণাত্মক আধান থেকে ধনাত্মক আধানের দিকে হয়। ঠিক একই রকমভাবে পাশে দেখে আমি কি করেছি, আমি একটা দণ্ডচুম্বক নিয়েছি। এই দণ্ডচুম্বকে তো আমি কি বললাম, যেটা আমাদের ঋণাত্মক প্রান্ত, সেই ঋণাত্মক প্রান্তকে মাইনাস এম দিয়ে প্রকাশ করা হয়, মাইনাস কিউ এর মতো। দক্ষিণ প্রান্ত তাহলে কি বললাম, মাইনাস এম দিয়ে প্রকাশ করা হয়, একদম মাইনাস কিউ এর মতো। মানে দক্ষিণ প্রান্তকে কি বলা হচ্ছে, ওটাকে বলা হচ্ছে মেরু শক্তি, ঋণাত্মক মেরু শক্তি। উত্তর মেরুকে তাহলে কি করা হয়, প্লাস এম দিয়ে প্রকাশ করা হয়, প্লাস কিউ এর মতো। এটাকে তাহলে সেটা কি বলা হচ্ছে ধনাত্মক মেরু শক্তি। আমি ধরে নিচ্ছি এই ঋণাত্মক মেরু শক্তি আর ধনাত্মক মেরু শক্তি এই দুটোর মধ্যেকার যে দূরত্ব সেটা হচ্ছে 2D। এখানে তোদের একটা কথা বলি সবাইকে, তোরা যখন ছোটবেলায় পড়াশোনা করেছিলি তখন তোরা মনে করে দেখ একটা দণ্ডচুম্বকের এই মাঝখানে আমি যেখানে ধরে আছি এইটাকে বলা হচ্ছে উদাসীন অঞ্চল। মানে এখানে কোনো রকম আকর্ষণ বা বিকর্ষণ অনুভূত হয় না। যত আমি আস্তে আস্তে প্রান্তের দিকে যাচ্ছি তত দেখ আমার হচ্ছে আকর্ষণ ও বিকর্ষণ বেড়ে যায়। এই দুই প্রান্তে আমার হচ্ছে আকর্ষণ ও বিকর্ষণ বলটা কিন্তু অ্যাকচুয়ালি সবথেকে বেশি হয়। কিন্তু এই বিষয়ে একটা কথা বলে রাখি, কোনো একটা দণ্ডচুম্বকের যে উত্তর মেরু বা দণ্ডচুম্বকের যে দক্ষিণ মেরু একদম দুই প্রান্তে থাকে না, এই দণ্ডচুম্বকের একটু সামান্য ভেতরে থাকে। ধর যদি এটা 100 সেন্টিমিটার দৈর্ঘ্য হয় তাহলে এই উত্তর মেরু আর দক্ষিণ মেরুর মধ্যেকার দূরত্ব হয় প্রায় 86 সেন্টিমিটার বা 84 সেন্টিমিটার। কোনো কোনো বইতে পাবি 86 সেন্টিমিটার, কোনো কোনো বইতে পাবি 84 সেন্টিমিটার। যাক আমরা 86 সেন্টিমিটার ধরে নিচ্ছি। তার মানে অ্যাকচুয়ালি 100 সেন্টিমিটারের মধ্যে দূরত্ব 100 সেন্টিমিটার হয় না, আমি বলছি 86 সেন্টিমিটার। তার মানে একটু উত্তর মেরুর সামান্য ভিতরে হয়, দক্ষিণ মেরুর সামান্য ভিতরে হচ্ছে। এই যে উত্তর মেরু আর এই যে দক্ষিণ মেরু এদের মধ্যেকার যে দূরত্ব সেই দূরত্বকে তাহলে আমি 2D দিয়ে প্রকাশ করছি। দেখ সেখানে আমি এই যে 2D দিয়ে প্রকাশ করেছি। তাহলে তোরা সবাই দেখ, তোরা সবাই তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে কি শিখেছিস, তড়িৎ দ্বিমেরু ভ্রামক মানে যে কোনো একটা আধানের মান আর ওদের মধ্যেকার দূরত্বের গুণফল, সেটা তড়িৎ দ্বিমেরু ভ্রামক, সেটাকে আমরা পি দিয়ে প্রকাশ করি। দেখ সেটা হচ্ছে পি সমান কিউ ইন্টু 2D। আবার তাহলে চৌম্বক দ্বিমেরু ভ্রামককে তাহলে আমি সেই একই রকমভাবে প্রকাশ করতে পারি। যে কোনো একটা মেরু শক্তি, আমার এখানে মাইনাস এম এখানে প্লাস এম, যে কোনো আমি একটা মেরু শক্তি নিই, আমি প্লাস এম বা মাইনাস এম মধ্যে যে কোনো একটা মান নিচ্ছি এম, আর ওদের মধ্যে দূরত্ব কত 2D, তাহলে এম ইন্টু 2D। দেখ আমি এম ইন্টু 2D লিখেছি চৌম্বক দ্বিমেরু ভ্রামককে। দেখ পুরো সেম। এটা আমি যদি তড়িৎ ক্ষেত্র যদি আমি জানি, চৌম্বক ক্ষেত্র যদি আমি খুব সহজে পেয়ে যাবো। তোরা সবাই একটা সুষম তড়িৎ ক্ষেত্র ই রয়েছে, সেই সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে তুই যদি একটা আধানকে নিয়ে আসিস, কিউ একটা যদি আধানকে নিয়ে আসিস, তাহলে সেই আধান কতটা বল অনুভব করে, সেই আধান আমরা জানি এফ সমান কিউই বল অনুভব করে, এফ সমান কিউই। ঠিক একই রকমভাবে একটা চৌম্বক ক্ষেত্র আমি নেই, বি একটা চৌম্বক ক্ষেত্র, সেই চৌম্বক ক্ষেত্রের মধ্যে যদি আমি একটা মেরু শক্তি এমকে নিয়ে আসি কাল্পনিকভাবে, একটা উত্তর মেরু বা একটা দক্ষিণ মেরুকে তো আলাদাভাবে করা যায় না, এই মেরু শক্তির কনসেপ্টটা কিন্তু একদম কাল্পনিক, আগে থাকতে বলে রাখছি। আমি ধরে নেই একটা কাল্পনিকভাবে একটা মেরু শক্তিকে আমি এখানে এনেছি, একটা প্লাস এম মেরু শক্তিকে আমি এনেছি, তাহলে সেই প্লাস এম মেরু শক্তি মানে ওই উত্তর মেরুটা তাহলে কি কতটা বল অনুভব করবে, এফ সমান কিউ বি।
ওখানে এফ সমান কিউই, এখানে এফ সমান কিউবি। এই দেখ আমি লিখে দিয়েছি, দেখ পুরো ডিটো সেম। মানে তোরা একটা শিখলে আরেকটা খুব সহজে লিখতে পারবি। যেমন ধর তড়িৎ ক্ষেত্র, যে কোনো একটা আধান যদি কি একটা আধান হয়, তাহলে সেই আধানের জন্য যে তড়িৎ ক্ষেত্র হয় তার চারিদিকে, সেই তড়িৎ ক্ষেত্রের সমীকরণ কি হয়? আমরা সবাই জানি তড়িৎ ক্ষেত্র ই সমান 1/4π0, মানে ধ্রুবকটা লিখলাম 1/4π0 কিউ বাই আর স্কোয়ার, তার সাথে একটা আর ক্যাপ গুণ করে দিই, ওই আর ক্যাপটা কি হচ্ছে তড়িৎ ক্ষেত্রের অভিমুখকে প্রকাশ করে। এই যে ই সমান 1/4π0 কিউ বাই আর স্কোয়ার ইন্টু আর ক্যাপ। তাহলে এটা যদি চৌম্বক ক্ষেত্রে প্রকাশ করি তাহলে কী করবো? তাহলে 1/4π0 যে আমার ধ্রুবকটা রয়েছে, তাহলে সেই ধ্রুবকের পরিবর্তে চৌম্বক ক্ষেত্রে ধ্রুবকে বসিয়ে দেবো। সেটা কি? μ0/4π বসিয়ে দিলাম, μ0/4π। ওখানে কি রয়েছে? কিউ রয়েছে, তাহলে এখানে কিউ এর পরিবর্তে কি বসাবো? এম বসাবো, এম বসিয়ে দিলাম। ওখানে নিচে আর স্কোয়ার রয়েছে, এখানে আর স্কোয়ার। ওখানে আর ক্যাপ রয়েছে, গুণ করেছি অভিমুখকে প্রকাশ করার জন্য, এখানে আর ক্যাপ। তারপরে আলটিমেট কি দাঁড়ালো? μ0/4π এম বাই আর স্কোয়ার ইন্টু আর ক্যাপ। দেখ একদম তড়িৎ ক্ষেত্রের মতোই। নেক্সট, এরপরে দেখ আমি একটা কনসেপচুয়াল জিনিস শিখিয়েছি, এটা তোরা সবাই খুব ভালোভাবে মাথায় রাখবি, কারণ আজকে তোদের যে ভিডিওটা আমি করছি, এই ভিডিওটা কিন্তু প্রকৃতই খুব ছোট ছোট কিন্তু দুর্দান্ত কিছু কনসেপ্ট এর মধ্যে লুকিয়ে রয়েছে। এগুলো কিন্তু সবাই মাথায় রাখবি। এগুলো কনসেপচুয়াল কোয়েশ্চেন আসে, শর্ট প্রশ্ন আসে, বা বিভিন্ন অঙ্ক করতে গেলে কাজে লাগে। আমরা সবাই শিখেছি সর্বদা একটা তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ বলরেখা ধনাত্মক আধান থেকে ঋণাত্মক আধানের দিকে বিস্তৃত হয়। আমি বারবার করে বলছি, তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ বলরেখা একটা ধনাত্মক আধান থেকে ঋণাত্মক আধানের দিকে বিস্তৃত হয়। মানে আমরা ওই দিক বরাবর কাল্পনিকভাবে রেখাটা আমরা অঙ্কন করি। আচ্ছা, আবার তড়িৎ দ্বিমেরু ভ্রামক, এই দ্বিমেরু ভ্রামককে আমরা যেটা পি দিয়ে প্রকাশ করছি, এটার অভিমুখ কোন দিকে হয়? এটার অভিমুখ কিন্তু আবার ঋণাত্মক আধান থেকে ধনাত্মক আধানের দিকে। তাহলে তোরা সবাই ভেবে দেখ, আমি দুটো আধান নিয়েছি, একটা মাইনাস কিউ একটা আধান নিয়েছি, একটা প্লাস কিউ আধান নিয়েছি। তাহলে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের অভিমুখ কোন দিকে হচ্ছে? মাইনাস কিউ থেকে প্লাস কিউ এর দিকে। তড়িৎ দ্বিমেরুর অভিমুখ মাইনাস কিউ থেকে প্লাস কিউ এর দিকে। আর তড়িৎ ক্ষেত্রের অভিমুখ কোন দিকে হয়? প্লাস কিউ থেকে মাইনাস কিউর দিকে। তারপরে তোরা সবাই ভেবে দেখ, তড়িৎ দ্বিমেরু ভ্রামকের অভিমুখ আর তড়িৎ ক্ষেত্রের অভিমুখ সর্বদা বিপরীত দিকে হয়। দুজনে কিন্তু সমান্তরাল, কিন্তু বিপরীত অভিমুখী। এ দেখ আমি দেখিয়ে দিয়েছি, তড়িৎ ক্ষেত্র ই আর তড়িৎ দ্বিমেরু ভ্রামক পি। ই প্যারালাল পি, মানে সমান্তরাল পি, বাট ইন অপোজিট ডাইরেকশন। ক্লিয়ার? এবার তোরা সবাই চলে যায় চৌম্বক দ্বিমেরু ভ্রামকের ক্ষেত্রে। তোদের আমি শিখেছিলাম প্রথম ভিডিওতে যে যদি আমার একটা দণ্ডচুম্বক আমি নিই, এই দণ্ডচুম্বকের উত্তর মেরু থেকে বলরেখাগুলো বের হয়, দক্ষিণ মেরুতে প্রবেশ করে। আর দণ্ডচুম্বকের ভেতরে কি হয়? দণ্ডচুম্বকের ভেতরে দক্ষিণ মেরু থেকে উত্তর মেরুর দিকে বিস্তৃত হয়। তার মানে এই দণ্ডচুম্বকটার ভেতরে চৌম্বক বলরেখা দক্ষিণ মেরু থেকে উত্তর মেরুর দিকে বিস্তৃত। ক্লিয়ার? আবার চৌম্বক দ্বিমেরু ভ্রামকের ক্ষেত্রে আমি তো শেখালাম -m থেকে +m, অর্থাৎ দক্ষিণ থেকে উত্তরের দিকে চৌম্বক দ্বিমেরু ভ্রামকের অভিমুখ হয়। তার মানে তোরা তড়িৎ দ্বিমেরু ভ্রামক আর তড়িৎ ক্ষেত্র শিখেছিস, দুটো সমান্তরাল কিন্তু বিপরীত অভিমুখী। কিন্তু চৌম্বক দ্বিমেরু ভ্রামক বা চৌম্বক ক্ষেত্র সবসময় দেখ একই অভিমুখে হয়, দুটো সমান্তরাল এবং দুজনে সেম অভিমুখ। আবার বলছি, দণ্ডচুম্বকের ভেতরে বলরেখাগুলো কোন দিক থেকে কোন দিকে বিস্তৃত থাকে? দণ্ডচুম্বকের ভেতরে হচ্ছে দক্ষিণ মেরু থেকে উত্তর মেরুর দিকে, মানে চুম্বক বলরেখা দক্ষিণ থেকে উত্তরের দিকে। তাহলে এটা তাহলে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ হচ্ছে দণ্ডচুম্বকের ভেতরে। আর চৌম্বক দ্বিমেরু ভ্রামকের অভিমুখ কোন দিকে হয়? -m থেকে +m, অর্থাৎ ঋণাত্মক মেরু শক্তি থেকে ধনাত্মক মেরু শক্তির দিকে, বা দক্ষিণ মেরু থেকে উত্তর মেরুর দিকে। দেখ দুটি একই দিকে হচ্ছে, সেটাকে আমি লিখে দিচ্ছি বি মানে চৌম্বক ক্ষেত্র আর PM চৌম্বক দ্বিমেরু ভ্রামক, বোথ আর ইন প্যারালাল অ্যান্ড বোথ আর ইন সেম ডাইরেকশন। দুটি দেখ একই অভিমুখে। তার মানে দেখ এই দুটো কিন্তু একই প্রকৃতির, কিন্তু একটু তোরা শিখলেই অভিমুখ আলাদা হয়। এরপরে দেখ তোদের হচ্ছে আমি শিখেছি তড়িৎ ক্ষেত্রে আমরা যদি একটা আমার আধান নিই কিউ আধান, সেই কিউ আধানের জন্য প্লাস কিউ আধান যদি আমি নিই, সেই প্লাস কিউ আধানের জন্য যে বিভব হয় সেই বিভবের সমীকরণ কী হয়? আমরা সবাই শিখেছিলাম বিভব ভি সমান Q/4πε0r। যদি আমি ঠিক করে একটু বুঝিয়ে লিখি, ভি সমান 1/4πε0 ধ্রুবক ইন্টু Q/r। ঠিক একই রকমভাবে চৌম্বক ক্ষেত্রের জন্য আমি লিখতে পারি চৌম্বক বিভব, একদম তড়িৎ বিভবের মধ্যে চৌম্বক বিভব হয়। ঠিক আছে? তাহলে এটা তাহলে কি হবে? ভি সমান 1/4πε0 জায়গায় আমি বসাবো μ0/4π, ওখানে ছিল Q/r, এখানে m/r। দেখ আমি সেটাই করেছি, μ0/4π m/r। দেখেছিস কত সহজ বিষয়টা, একদম একটা শিখলে আমি আরটা ইজিলি পারবো। তড়িৎ দ্বিমেরু ভ্রামক, তড়িৎ দ্বিমেরু ভ্রামকের ক্ষেত্রে আমরা সকলে বিভবের সমীকরণটা পেয়েছিলাম। সমীকরণটা এরকম ছিল 1/4πε0
পি কস থিটা বাই আর স্কোয়ার, এখানে পি মানে হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামক, ঠিক আছে। কস থিটা ছিল একটা কোণ, যে কোণটা ওই দ্বিমেরু ভ্রামক সংযোগকারী যে সরলরেখা তার সাথে করে রয়েছে। এখানে ঠিক সেরকম চৌম্বক দ্বিমেরু ভ্রামক ক্ষেত্রে দেখ আমি সেই একই কাজ করবো। ওখানে ছিল 1/4 পাই ইপসিলন 0, এখানে বসো μ0/4 পাই। ওখানে ছিল পি কস থিটা বাই আর স্কোয়ার, এখানে বসো পি এম কস থিটা বাই আর স্কোয়ার। দেখ দুটো সেম একদম। আচ্ছা, লাস্ট অফ অল এখানে একটা ডিফারেন্স তোদের দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। এরকম আরও হয়, আমি তোদের অত বেশি করাইনি, তোরা অনেক ছোটো, তোদের সিলেবাস অনেক অল্প রয়েছে, কিন্তু এই সমীকরণটা তোরা আর 2 দিন বাদে শিখবি। আমি তোদের তড়িৎচুম্বকীয় তরঙ্গ যখন পড়াবো, তখন ম্যাক্সওয়েলের সমীকরণ যখন শেখাবো, তখন তোদের আমি আলোচনা করবো, তাই সেটা আমি এখানে লিখে দিচ্ছি একবার। আমরা গসের সূত্র প্রয়োগ করেছি। গসের সূত্র যখন প্রয়োগ করেছি তড়িৎ ক্ষেত্রের জন্য, তাহলে সেক্ষেত্রে আমরা শিখেছিলাম ফাই মানে ফ্লাক্স, টোটাল আউটওয়ার্ড ফ্লাক্স, ফাই ইজ ইকাল টু ক্লোজ সারফেস ইন্টিগ্রাল অফ ই ডট ডিএস সমান কিউ বাই ইপসিলন 0। তার মানে আমি যে সারফেস ইন্টিগ্রালটা করছি সেটা ওই সারফেসের মধ্যে মোট যে পরিমাণ আধান রয়েছে সেই আধান বাই ইপসিলন 0। চৌম্বক ক্ষেত্রের জন্য ক্লোজ সারফেস ইন্টিগ্রাল অফ বি ডট ডিএস যদি আমি করি, মানে চৌম্বক ক্ষেত্র বি এর উপর যদি আমি সারফেস ইন্টিগ্রাল করি, এটা কিন্তু আমাকে শূন্য দেয়। এটা কিন্তু কিউ বাই ইপসিলন 0 মতো ওরকম আমাকে কিন্তু ওই μ0 ইন্টু আমি এম পাবো সেরকম কিন্তু হয় না। তার মানে এর সিগনিফিকেন্স কি, তাৎপর্য কি, এটা আমাকে কী বোঝাচ্ছে? অ্যাকচুয়ালি এটাই আমাকে বোঝাচ্ছে ম্যাগনেটিক মনোপোলস ডাজ নট এক্সিস্ট। তার মানে কোনো একটা দণ্ডচুম্বকের কোনো একটা বিচ্ছিন্ন মেরু কখনো সম্ভব না, কখনো কোনো একটা বিচ্ছিন্ন মেরু থাকা সম্ভব নয়। যদি একটা মেরু ধর বিচ্ছিন্ন মেরু যদি উত্তর মেরু থাকতে হয়, তাহলে তার সাথে দক্ষিণ মেরু থাকবেই। যার জন্য কোনো চৌম্বক ক্ষেত্রের যদি আমরা একটা বদ্ধ তল কল্পনা করি, তাহলে উত্তর মেরুতে যতগুলো বলরেখা বের হবে, দক্ষিণ মেরুতে ঠিক ততগুলো বলরেখা প্রবেশ করবে, যার জন্য আমার ওখানে কিন্তু নেট আউটওয়ার্ড ফ্লাক্স কিন্তু 0। বা উল্টোটা বলতে পারিস তোরা যে এক্ষেত্রে একটা সিঙ্গেল শুধুমাত্র মেরু থাকা সম্ভব নয়। তাহলে আমি এইটুকু পোর্শনের মধ্যে তোদের আমি তড়িৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্রের মধ্যে কিছু সিমিলারিটিস ডিসিমিলারিটিস দেখালাম, ঠিক আছে। এইবার আজকে আমরা তাহলে এখান থেকে যে জিনিসটা শিখছি সেটা আমরা এই ইম্পর্টেন্ট টপিক আমি লিখে দিয়েছি, সেটাই আমরা এখানে উপস্থাপন করব। আলটিমেট আমাদের মোটো হচ্ছে আমরা ম্যাগনেটিজম পড়তে এসেছি। চুম্বকত্ব বলতে দণ্ডচুম্বকের চুম্বকত্ব হতে পারে, বা কোনো স্পেসিমেনের ক্ষেত্রে হতে পারে, তাহলে আমরা সেগুলো আস্তে আস্তে শিখবো। ইভেন টেরেস্ট্রিয়াল যে সমস্ত হয় বা ভূচুম্বক হয়, আমরা এগুলো সব শিখবো, ঠিক আছে। এইবার তোদেরকে সবাইকে এখানে একটা কথা বলি। আমি একটা বৃত্তাকার কুণ্ডলী, তড়িৎবাহী কুণ্ডলীকে দিয়ে আমি কিন্তু ওটাকে প্রতিস্থাপিত করতে পারি একটা দণ্ডচুম্বক দিয়ে। বা তোরা যদি বলিস একটা সলিনয়েড, 2 দিন আগে আমাদের সাথে সলিনয়েড শেখালেন, তাহলে একটা সলিনয়েডের ভিতরে অনেকগুলো কুণ্ডলী পাক রয়েছে, তাহলে এই প্রত্যেকটা পাককে আমি একটা একটা করে ছোটো ছোটো দণ্ডচুম্বক ধরতে পারি, এবং ওই পুরো সলিনয়েডটাকে একটা বৃহৎ মানের দণ্ডচুম্বক হিসেবে আমি কল্পনা করতে পারি। এখানে তোরা সবাই দেখ, ধর আমি বলছি যে আমার দিক থেকে তোদের দিকে একটা বৃত্তাকার কুণ্ডলী এই দিক বরাবর তড়িৎ প্রবাহিত হচ্ছে, তাহলে যেদিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে তোদের আমি শিখেছিলাম সেই দিক বরাবর ডান হাতের, অবশ্যই ডান হাত বলেছিলাম, 4টে আঙুলকে সেই দিকে তুই নিয়ে যা। তাহলে বুড়ো আঙুল কোন দিকে? বুড়ো আঙুলটা দেখ এইদিকে হচ্ছে, তাহলে বুড়ো আঙুলের এই মাথাটা হচ্ছে উত্তর মেরু হবে, আর এই পেছন দিকটা হবে দক্ষিণ মেরু। তোদের আমি শিখেছিলাম ডাইরেকশন নর্থ পোল আর সাউথ পোল কীভাবে হয়। এই তোরা হচ্ছে এইভাবে তোদের দেখ, তোরা যদি দেখিস তড়িৎ প্রবাহ যদি ঘড়ি কাটার দিকে হয়, তাহলে তোরা হচ্ছে সবাই এইভাবে তোরা দেখতে পাচ্ছি। এইভাবে তোর যখন আমি এঁকেছিলাম, এঁকে তোদের আমি বোর্ডের ছবি এঁকে দেখেছিলাম যে এইখান থেকে তোরা হচ্ছে এই সাইডে তোরা হচ্ছে একটা এস তৈরি হচ্ছে দেখতে পাচ্ছিস। বা তোদের যদি আমি এইদিকে যদি ঘড়ি কাটার উল্টো দিকে যদি আমি ঘোরাই, এইদিকে যদি আমি ঘোরাই তড়িৎ প্রবাহটাকে, তাহলে তোরা এদিক থেকে তড়িৎ প্রবাহটাকে একটা এনের মতো দেখতে পারি, মানে এই মাথাটা এন হবে। যদি আমি এটা এইদিকে করি তাহলে এটা হচ্ছে আমার এস হবে। তার মানে তোরা সবাই দেখ, এইটা যদি আমার বৃত্তার কুণ্ডলী হয়, মানে এটা যদি একটা তার কুণ্ডলী হয়, তো সেই তারের কুণ্ডলীটাকে আমি একটা চুম্বক দিয়ে প্রতিস্থাপিত করছি, দণ্ডচুম্বক। সেই দণ্ডচুম্বকটা তাহলে আমার কোনটা? এই পেনটা, যে এটা হচ্ছে নর্থ পোল, এটা হচ্ছে সাউথ পোল, মানে আমার বুড়ো আঙুলের মাথাটা হচ্ছে নর্থ পোল আর পেছন দিকটা সাউথ পোল। তাহলে দেখে দেখ হচ্ছে আমি এখানে ছবিতে আমি তাই করেছি, একটা তারের কুণ্ডলীর মধ্যে তড়িৎ প্রবাহিত হচ্ছে, ঠিক আছে। ছবিটাতে আমি একটু ভুল এঁকেছি, একটু কারেকশন করে দিচ্ছি। এবার ঠিক আছে। এবার এখানে দেখ, তাহলে আমি ঠিক একই মতো যেটা বললাম সেটাই দেখ এই ছবিতে তোদের আছে। এইবার এই তারের কুণ্ডলীর জন্য আমরা সবাই শিখেছিলাম 2 দিন আগে চৌম্বক দ্বিমেরু ভ্রামক পিএম। চৌম্বক দ্বিমেরু ভ্রামক পিএম সমান মিউ, যেটা মিউ দিয়ে প্রকাশ করেছিলাম। এখানে পিএম আর মিউ একই কথা, সমান কি শিখলাম? আই ইন্টু এ।
তড়িৎ প্রবাহ মাত্রা ইন্টু ক্ষেত্রফল। আর আজকে আমরা সবাই যদি এই দণ্ডচুম্বক দিয়ে প্রকাশ করি, তাহলে দণ্ডচুম্বকের এই দুটো প্রান্তের মধ্যে দূরত্ব যদি আমার 2D হয় আর যে কোনো একটা প্রান্তের মেরু শক্তি আমার m হয়, তাহলে আজকে আমরা আবার চুম্বক দ্বিমেরু ভ্রামক কি শিখলাম? m ইন্টু 2D। তাহলে দেখ এখানে আমি যদি বলতে পারি IA আর m ইন্টু 2D একই। তার মানে আমরা এখান থেকে সবাই দেখ এই মেরু শক্তি m এর একক ও মাত্রা বের করে নিতে পারি। আমি এককটা বের করে দিয়েছি, এই এমটাকে বলা হচ্ছে পোল স্ট্রেন বা মেরু শক্তি, সেটা লিখে দিয়েছি। এবং এর একক কি তোরা দেখ সবাই IA সমান m ইন্টু 2D। তোরা m এর সমান তাহলে কি করতে পারিস? I এর নিচে 2Dটাকে আনতে পারিস। I মানে তড়িৎ প্রবাহ মাত্রা, তার একক কি? এসে একক অ্যাম্পিয়ার। আর I এর সাথে দেখে a গুণ আছে ক্ষেত্রফল, ক্ষেত্রফল একক কি? মিটার স্কোয়ার। আর নিচে 2D দূরত্ব, তার একক কি? মিটার। তাহলে মিটারের মিটার স্কোয়ার কেটে তাহলে মিটার পড়ে থাকছে, তার মানে অ্যাম্পিয়ার ইন্টু মিটার। এই দেখ আমি লিখেছি এসে একক হচ্ছে অ্যাম্পিয়ার ইন্টু মিটার। আর সিজিএসএ হচ্ছে ইএমইউ প্রবাহ, যেহেতু চৌম্বক ক্ষেত্রে পড়ছি আমরা, সেই জন্য ইএমইউ প্রবাহ হবে, ইএসইউ নয়। তাহলে ইএমইউ প্রবাহ ইন্টু সেন্টিমিটার। আচ্ছা, আবার এদের মধ্যে সম্পর্ক কি তোরা সবাই জানিস, তোরা আগে পড়ে রেছিস চলতরি চ্যাপ্টারে। 1 ইএমইউ প্রবাহ মানে কিন্তু 10 অ্যাম্পিয়ার। দেখ সেটা আমি লিখেছি 1 ইএমইউ প্রবাহ সমান 10 অ্যাম্পিয়ার। আর 1 সেন্টিমিটার মানে হচ্ছে 1/100 বা 10⁻² মিটার। তো 10⁻² মিটার বসলাম, তার মানে অ্যাকচুয়ালি 1 ইএমইউ প্রবাহ সেন্টিমিটার মানে কি? 1/10 অ্যাম্পিয়ার ইন্টু মিটার। তারপর আমরা এখান থেকে একটা শিখে রাখলাম। তোরা এখান থেকে সবাই মাত্রা বের করে নিতে পারবি, মাত্রাটা আমি যাই পড়িনি। আচ্ছা, এরপরে আমরা সবাই দণ্ডচুম্বক সম্পর্কে আজকে একটু শিখব। আর তারপরে একটা বৃত্তাকার পরিবাহীতে বৃত্তাকার পথ বরাবর যদি কোনো একটা আধান আবর্তন করে, সেক্ষেত্রে বোর ম্যাগনেটন আমরা শিখব। আচ্ছা, তাহলে আগে দণ্ডচুম্বকের জন্য আমরা শিখি। দণ্ডচুম্বকের আমি তোদের হচ্ছে এখানে কি করেছি? দুটো কেস করেছি। দণ্ডচুম্বকের অক্ষের উপরিস্থিত কোনো বিন্দু চৌম্বক ক্ষেত্রের মান বের করেছি, দণ্ডচুম্বকের লম্ব সমদ্বিখণ্ডকের উপরে কোনো বিন্দু চৌম্বক ক্ষেত্রের মান বের করেছি। বের করার পরে এটা কিন্তু তোদের এখানে করেছি। পরের যে তোরা ভিডিওটা, এর পরের যে ভিডিও তোরা পাবি, সেইখানে দেখবি আমি জেনারেল কেস করাবো। অর্থাৎ তোরা তড়িৎ ক্ষেত্রে যখন পড়িয়েছিলাম, সেই তড়িৎ ক্ষেত্রে আমি তোদেরকে সবাইকে একটা জেনারেল কেস করেছিলাম, যে কোনো অবস্থানে তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ বিভব বের করার জন্য, একটা তড়িৎ দ্বিমেরুর জন্য। আর তোদের পরের ভিডিওতে তোরা সবাই পেয়ে যাবি চৌম্বক দ্বিমেরুর জন্য যে কোনো অবস্থানে চৌম্বক দ্বিমেরু ভ্রামক এবং চৌম্বক ক্ষেত্র এবং চৌম্বক বিভব তোরা পেয়ে যাবি। পরের ভিডিও তোদের আমি দেবো। এবং তোরা ওখানে তোরা যেরকম শিখেছিলি, একটা সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি আমি একটা তড়িৎ দ্বিমেরুকে রাখি, তাহলে তার উপরে যে টর্ক প্রযুক্ত হয় বা সেক্ষেত্রে যে স্থিতিশক্তি সঞ্চিত হয়, এখানেও ঠিক সেরকম আমরা একই রকমভাবে পরের ভিডিওতে দেখবি পেয়ে যাব যে একটা চৌম্বক দ্বিমেরু বা দণ্ডচুম্বককে যদি আমি সুষম চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখি, তাহলে তার উপরে যে টর্ক প্রযুক্ত হয় বা সেক্ষেত্রে ওকে যদি আমার থিটা অ্যাঙ্গেল ঘোরাতে হয়, তাহলে সেক্ষেত্রে ওর মধ্যে কতটা স্থিতিশক্তি সঞ্চিত হচ্ছে, এটা তাহলে আমরা শিখে নেব। পরের ভিডিওতে হবে, এই ভিডিওতে আমি তো দেখাচ্ছি না, যাই হোক দেখে নে। এখানে আমি কি করেছি? দণ্ডচুম্বকের জন্য চৌম্বক ক্ষেত্র। তাহলে একটা দণ্ডচুম্বক নিয়েছি, এর জন্য চৌম্বক ক্ষেত্র বের করতে আছি। প্রথম 1 নম্বর কেস করাচ্ছি এর অক্ষের উপরিস্থিত কোনো বিন্দুতে, আর পরে কেসটা করাবো এর লম্ব সমদ্বিখণ্ডকের উপরিস্থিত কোনো বিন্দুতে। এটা স্পেশাল দুটো কেস করাচ্ছি। আর যেটা আমরা পরের দিন শিখবো সেটা জেনারেল কেস, আমরা যে কোনো অবস্থায় বের করতে পারবো। থিটার মান বসলে আমাদের এই দুটো কেসও চলে আসবে। আচ্ছা, আমি এই দণ্ডচুম্বকের নর্থ পোল আর সাউথ পোলের মধ্যে দূরত্ব আমি 2D ধরেছি। আর এই দণ্ডচুম্বকের ঠিক মাঝখান থেকে আমি এর প্রধান অক্ষের উপরিস্থিত x দূরত্বে যে কোনো একটা বিন্দু নিলাম, P বিন্দু। এইবার তোরা সবাই দেখ, এই উত্তর মেরুর জন্য আমার যে তড়িৎ বলরেখাগুলো সেগুলো কোন দিকে হবে? উত্তর মেরু বলরেখাগুলো বের হয়ে যায়, যে বলরেখাগুলো তাহলে বের হচ্ছে মানে P বিন্দু থেকে তাহলে দেখ বাইরের দিকে যাচ্ছে। দক্ষিণ মেরু যেটা আমার রয়েছে, দক্ষিণ মেরুতে কি হয়? বলরেখা প্রবেশ করে, তার মানে এখানে বলরেখাগুলো তাহলে P বিন্দু থেকে তাহলে দক্ষিণ মেরু দিকে প্রবেশ করবে হিসাব মতো। তার মানে আমি তোদেরকে এখানে কল্পনা করতে পারি সকলে, নর্থ পোলের জন্য যে আমি চৌম্বক ক্ষেত্র পাবো সেটাকে বি সাবস্ক্রিপ্টে এন লিখেছি। এখানে চৌম্বক ক্ষেত্র ডিউটি ফর এন, নর্থ পোল বিএন। তাহলে এটাকে দেখ আমি হচ্ছে বাইরের দিকে দিয়েছি, আর সাউথ পোলের জন্য বিএসটা এইদিকে আমি দিয়েছি। এবার তোদের দেখ বিএন এর জন্য তাহলে হচ্ছে আমি তোদের কী শিখলাম? এই যে নর্থ পোল মানে ওখানে আমি একটা বিচ্ছিন্ন মেরু শক্তি ধরছি, পোল স্ট্রেন মেরু শক্তি এম ধরেছি। এবং তোদেরকে আমি এখানে দেখে শিখিয়ে দিয়েছি যে চৌম্বক ক্ষেত্রের সমীকরণ কি হয়? বি সমান μ/4π m/r² × r ক্যাপ। এখানে ঠিক সেরকম μ/4π ধ্রুবক m মানে হচ্ছে মেরু শক্তি, মানে নর্থ পোলের মেরু শক্তি। আর যে দূরত্ব, সেই দূরত্বটা কত? এইটুকু ধরেছি আমি x, আর এখান থেকে এইটুকু দূরত্ব হচ্ছে d, পুরোটা তো 2d, তাহলে এইটুকু অর্ধেক তাহলে হচ্ছে d, তাহলে x - d তার হোল স্কোয়ার। এটা তাহলে মান পেয়ে গেলাম। বিএস সাউথ পোলের জন্য μ/4π, এখানে একটা -m হওয়া উচিত, তাই মাইনাসটা লিখিনি। রিমেম্বার, ওই মাইনাসটা তাহলে আমি কি প্রকাশ করবো? আমাকে অভিমুখটাকে উল্টো দিকে প্রকাশ করবে। পরে ক্যালকুলেশন আমি মাইনাসটা করে দিয়েছি। তাহলে m/x + d তার হোল স্কোয়ার।
তাহলে মিউ জিরো বাই ফোর পাই কনস্ট্যান্ট, এম মানে হচ্ছে মেরু শক্তি, একটা মান নিয়ে কাজ করছি যেহেতু সেটা শুধুমাত্র এম লিখেছি। আর দূরত্ব হচ্ছে এক্স প্লাস ডি, মানে কি এটা হচ্ছে এক্স প্লাস এইটুকু দূরত্ব হচ্ছে ডি, তাহলে এক্স প্লাস ডি তার হোল স্কোয়ার। তাহলে লব্ধি যে চৌম্বক ক্ষেত্রে আমি পাবো বি, সেই বি সমান তাহলে কত পাচ্ছি বি এন মাইনাস বিএস, কারণ বি এনটা এই দিক বরাবর, বিএসটা উল্টো দিক বরাবর, সেই জন্য বিয়োগ হয়ে যাচ্ছে অভিমুখ উল্টো দিকে বলে, সেটা মিউ জিরো এম বাই ফোর বাই কমন গেল, ওয়ান বাই এক্স মাইনাস ডি তার হোল স্কোয়ার মাইনাস অফ ওয়ান প্লাস এক্স প্লাস ডি তার হোল স্কোয়ার। সমাধান করে আমি ফাইনালি কত পেলাম, মিউ জিরো এম বাই ফোর পাই ফোর এক্স ডি বাই এক্স স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার তার হোল স্কোয়ার। তোরা নিজেরা ক্যালকুলেশন করে তোরা এটা পেয়ে যাবি। এইখানটার থেকে আমি এটা টু ডি বের করেছি, টু ডি বের করে আমি এম এর সাথে গুণ করেছি, কারণ আমরা জানি সবাই এম ইন্টু টু ডি মানে পিএম মেরু শক্তি, ওই চৌম্বক দ্বিমেরু ভ্রামক, তাহলে সেটাকে আমি দেখে এখানে বসি টু পিএম, টু পিএম ইন্টু ডি বাই এক্স স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার তার হোল স্কোয়ার। এইবার যদি তোদের এখানে দেখা যায় যে এই টু ডির মান মানে অ্যাকচুয়ালি ডি এর মান যদি এক্স এর থেকে খুব ছোট হয়, ক্ষুদ্র হয়, তাহলে এটা কিন্তু বি সমান মিউ জিরো বাই ফোর পাই টু পিএম বাই ডি কিউব এরকম কিন্তু নিচে নিচ্ছে, যেটা কিনা দেখ আমরা এখানে মিউ জিরো বাই ফোর পাই টু মিউ বাই ডি কিউব দেখ একই সমীকরণ আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, আচ্ছা, মানে একটা বৃত্তাকার কুণ্ডলীর ক্ষেত্রে যে সমীকরণ পেয়েছি, দেখ একটা দণ্ডচুম্বকের ক্ষেত্রে আমি সেই একই সমীকরণ পেলাম। তারপরে বৃত্তাকার কুণ্ডলীকে আমি এটা দণ্ডচুম্বক দিয়ে ওটাকে রিপ্রেজেন্ট করতে পারি, এখান থেকে প্রমাণিত হয়। নেক্সট, দণ্ডচুম্বকটা নিয়েছি, সেই দণ্ডচুম্বকের যে লম্ব সমদ্বিখণ্ডক, সেই লম্ব সমদ্বিখণ্ডকের উপস্থিত কোনো বিন্দুতে আমি চৌম্বক ক্ষেত্রের মান বের করতে চাইছি। ভালো কথা, তাহলে এটা হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক, সেটার আমি ধরেছি দণ্ডচুম্বক থেকে এক্স দূরত্বে একটা পি বিন্দু ধরেছি। এইবার এই উত্তর মেরু থেকে যে বর্ডারগুলো বেরোবে, তাহলে সেটা তো এই অক্ষ বরাবর তো হচ্ছে উপরের দিকে হচ্ছে, দেখ এই বিএন এর দিকে আমি যে অ্যারো সিম্বলটা দিয়েছি বিএন এর দিকে হচ্ছে, আর দক্ষিণ মেরু থেকে বর্ডারগুলো তো প্রবেশ করে, তাহলে সেটা পি বিন্দু তাহলে হচ্ছে এস এর দিকে হচ্ছে, তাহলে এন থেকে পি এর দিকে চৌম্বক ক্ষেত্র অভিমুখ হচ্ছে, আর পি থেকে এস এর দিকে চৌম্বক ক্ষেত্র অভিমুখ হচ্ছে সাউথ পোলের জন্য। তাহলে এক্ষেত্রে আমি সেই জন্য কি করেছি, আমি মান আর অভিমুখ দুটোকে প্রকাশ করেছি। দেখ সেই জন্য আমি কি করেছি, বিএন, বিএন মানে হচ্ছে উত্তর মেরুর জন্য চৌম্বক ক্ষেত্র, সেটা কত মিউ জিরো বাই ফোর পাই, এম মানে হচ্ছে মেরু শক্তি বাই এনপি, এনপি মানে হচ্ছে এই দূরত্বটা, ঠিক আছে, তার কিউব করেছি, কারণ এখানে আমি এনপি ভেক্টরটা গুণ করে দিয়েছি, ওখানে আর ক্যাপ গুণ করা উচিত, মানে এরকমভাবে লেখা উচিত মিউ জিরো বাই ফোর পাই এম বাই আর স্কোয়ার ইন্টু আর ক্যাপ। এবার উপরে আর ক্যাপ রয়েছে, নিচে আর স্কোয়ার রয়েছে, তাহলে উপর নিচে আমি আর গুণ করে দিতে পারি, তাহলে উপরে আমার আর ইন্টু আর ক্যাপ মানে আমাকে আর ভেক্টর দেবে, আর নিচে আবার আর কিউব হয়ে যাচ্ছে, সেটাকে আমি একবার লিখেছি এনপি ক্যাপ ইন্টু এনপি ভেক্টর। তাহলে এনপি ভেক্টর অভিমুখ তাহলে কোন দিক বরাবর, এদিক বরাবর এনপি ভেক্টর অভিমুখ। বিএস দক্ষিণ মেরুর জন্য আমার চৌম্বক ক্ষেত্র, সেই একই রকম মিউ জিরো বাই ফোর পাই এম বাই পিএস, পিএস হচ্ছে এদিক এই অভিমুখ বরাবর, তাহলে পিএস কিউব ইন্টু পিএস ভেক্টর। এইবার তাহলে আমার লব্ধি দ্বারা কত হচ্ছে, তারপরে দেখ এখানে সবাই এই এনপি আর পিএস এটা মানে কি, এটা মানে কিন্তু দেখ এটা একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে, আর এই সমকোণী ত্রিভুজের অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আমি সেখান থেকে আমি কিন্তু লিখে দিচ্ছি এনপি আর পিএস এর মান কিন্তু অ্যাকচুয়ালি এক্স স্কোয়ার প্লাস এল স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ। ঠিক আছে, ও আমি এখানে ডি দিয়ে প্রকাশ করেছি তোদের। আচ্ছা, এইবার তাহলে লব্ধি চৌম্বক ক্ষেত্রে কত পাবো, বি সমান বিএন প্লাস বিএস, ভেক্টর যোগ করেছি, ভেক্টর যোগ ত্রিভুজ সূত্র। তাহলে তোরা সবাই কি জানিস, এনপি প্লাস পিএস তার মানে এনএস, তারপরে আমার লব্ধিটা এদিক বরাবর হচ্ছে, অ্যাকচুয়ালি পি বিন্দু আমি চৌম্বক ক্ষেত্রে বের করছি, এই দেখ এইদিকে বিএন অভিমুখ, এদিকে হচ্ছে বিএস অভিমুখ, তার লব্ধি হচ্ছে বি এদিক হবে, মানে এটার সাথে এটা সমান্তরাল হবে, আমি সেটাই করেছি। দেখ মিউ জিরো বাই ফোর পাই এম বাই এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার হোল থ্রি বাই টু ইন্টু এনপি প্লাস পিএস, আর এনপি প্লাস পিএস করে আমি এনএস পেয়েছি, সেটা এনএসটা আমি ডাইরেক্ট লিখে দিয়েছি। তার মানে তোরা সবাই দেখ, শুধু ক্যালকুলেশন সবাই দেখ, এখানে শুধু মান যদি আমি দেখি, তাহলে মান হচ্ছে বি সমান কত আছে মিউ জিরো বাই ফোর পাই এম বাই এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার হোল থ্রি বাই টু ইন্টু টু ডি, আর এখানে এম ইন্টু টু ডি মানে কি পিএম, তাহলে পিএমটা বসিয়ে দিয়েছি, তাহলে মান কত আছে মিউ জিরো বাই ফোর পাই পিএম ইন্টু এক্স স্কোয়ার ডি স্কোয়ার হোল টু থ্রি বাই টু। যদি এখানেও আগেটার মতোই যদি আমার দেখা যায় যে এই ডি এর থেকে এক্স এর মান খুব বেশি, তাহলে আমি সেক্ষেত্রে এই ডিটাকে অমিট করতে পারি, মানে এটাকে উপেক্ষা করতে পারি, করে আমি ভীষণ মিউ জিরো বাই ফোর পাই পিএম বাই এক্স কিউব পাচ্ছি। তার মানে এটা তোরা হচ্ছে দেখ সবাই তড়িৎ ক্ষেত্রের যখন তোরা তড়িৎ দ্বিমেরু যখন পড়েছিলি, সেখানেও কিন্তু তোরা হচ্ছে এই একই সমীকরণই পেয়েছিলি, শুধু মিউ জিরো বাই ফোর পাইটা একটু আলাদা ছিল, ওখানে ওয়ান বাই ফোর পাই ছিল।
এটার ক্ষেত্রে তাই, ওটার ক্ষেত্রে তাই, একদম তড়িৎ ক্ষেত্র চৌম্বক দেখ সব এক সমীকরণ, সব এক সমীকরণ। আচ্ছা, এরপরে তোদের আমি যেটা শিখিয়েছি এখানে সেটা হচ্ছে দেখ ঘূর্ণায়মান আহিত কণার জন্য চৌম্বক ভ্রামক। অ্যাকচুয়ালি তোরা সবাই যখন ছোট ছিলি, যখন তোরা ক্লাস 7 বা 8-এ পড়তিস, তখন তোরা এরকম শিখেছিলি যে একটা দণ্ডচুম্বক, তার মধ্যে প্রচুর অনুচুম্বক থাকে, ছোট ছোট চুম্বক থাকে এবং তারা সুসজ্জিত অবস্থায় থাকে। যদি এলোমেলো থাকে তাহলে সেটা চুম্বকত্ব প্রকাশ করায় না। যদি তারা হচ্ছে মোটামুটি সামান্য যদি অ্যালাইনমেন্ট হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে বলা হয় যে ওটা সামান্য চুম্বকত্ব দেখায়। আর যদি ওরা খুব স্ট্রিক্টলি সবাই যদি একই দিকে অ্যালাইনমেন্ট হয়ে থাকে তাহলে সেটা একটা চুম্বক হিসাবে আমরা গণ্য করি। অ্যাকচুয়ালি ওই চুম্বকটা কি? অ্যাকচুয়ালি হচ্ছে একটা পরমাণু, একটা চুম্বক, বা যেটা আমরা বলি অনুচুম্বক। বিষয়টা তাহলে কীরকম? কোনো একটা পরমাণুর ভেতরে যে কক্ষপথগুলো রয়েছে তাদের ইলেকট্রনগুলো আবর্তন করছে, আর ইলেকট্রন তোরা ওই কক্ষপথের যে কোনো একটা অবস্থান থেকে গিয়ে দাঁড়া, তুই দেখতে পাচ্ছিস যে 1 সেকেন্ডের মধ্যে ওই একটা ইলেকট্রন 5 বার আবর্তন করলো। তার মানে হিসাব মতো তাহলে তুই বলতে পারিস যে 1 সেকেন্ডে যদি 5 বার একটা ইলেকট্রন যদি আবর্তন করে কোনো অবস্থানকে যদি টপকে যায়, তাহলে ওখানে 1 সেকেন্ডে 5টা আধান যাচ্ছে। তার মানে ওখানে তড়িৎ প্রবাহমাত্রা একটা, ওখানে আমি তড়িৎ প্রবাহমাত্রা পাবো, কারণ তড়িৎ প্রবাহমাত্রা I সমান আমরা কি জানি Q/T। তাহলে 5টা ইলেকট্রন গেল বাই সময়। এবার আমরা সবাই কি জানি, তড়িৎ প্রবাহমাত্রা যেদিকে ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয় তড়িৎ প্রবাহমাত্রা ঠিক তার উল্টো দিকে হয়। তার মানে ইলেকট্রন যেদিকে যাচ্ছে তার উল্টো দিকে আমি হাতটা ঘোরাবো, হাত ঘোরালে তাহলে দেখ আমি এটা বৃত্তার কুণ্ডলী জন্য পেয়েছি, মানে কক্ষপথ হচ্ছে আমার কুণ্ডলী হয়ে গেল। আর তার জন্য তুই এটা বুড়ো আঙুল পাচ্ছিস, মানে তুই এসে দেখ একটা দণ্ডচুম্বক পেয়ে যাচ্ছিস। তার প্রত্যেকটা পরমাণু ইটসেলফ একটা করে তুই বলতে পারছিস দণ্ডচুম্বক। এই দণ্ডচুম্বকগুলো নিয়েই কিন্তু একটা বৃহত্তর আমার চুম্বক গঠিত হয়। তাহলে আমরা এই প্রত্যেকটা ইলেকট্রন ওর কক্ষপথে আবর্তন করার জন্য ওখানে একটা চৌম্বক ভ্রামকের সৃষ্টি হয়। আমরা সেটাই এবার শিখব, এবং তোদের দেখবি এটা কেমিস্ট্রিতে বিশাল রকমের অ্যাপ্লিকেশন রয়েছে। আচ্ছা, আমি এটা বোঝার জন্য কি করেছি, আমি তোর হচ্ছে একটা আধানকে ধরে নিয়েছি, কিউ একটা আধান, পরে আমি ইলেকট্রনের মান ই বসাবো। একটা কি একটা আধান ধরেছি, সে ধরছি বৃত্তার পথে তোর হচ্ছে ভি বেগ নিয়ে আর ব্যাসের বৃত্তার পথে ঘুরছে। তাহলে এখানে একবার ঘুরে আসতে যে সময় লাগে, যেটাকে আমরা বলেছি পর্যায়কাল, সেই পর্যায়কাল টি সমান তাহলে কি মোট পথ 2πr/v। তাহলে দেখ সেটা টি সমান 2πr/v লিখতে পাচ্ছি। তাহলে এক্ষেত্রে তড়িৎ প্রবাহমাত্রা I সমান তাহলে কী হবে, I সমান Q/T। তাহলে কিউ বসালাম আর টি এর মান বসিয়ে দেখ 2πr/v বসিয়ে দিয়েছি। তাহলে অ্যাকচুয়ালি সমীকরণটা কেমন হয়েছিল, QV/2πr। তাহলে আমরা সবাই কি জানি, তড়িৎ দ্বিমেরু ভ্রামক PM সমান আমরা কি জানি I/A। তাহলে I/A যদি হয়, এখানে আমি I এর মান পাচ্ছি QV/2πr। আর ওই আধানটা তো একটা R ব্যাসার্ধের বৃত্তের পথে ঘুরছে, সেই R ব্যাসার্ধের বৃত্তের পথের যে ক্ষেত্রফল সেটা কত πr²। তাহলে সেটাই দেখ আমি বলছি QV/2πr × πr²। তাহলে দেখ আমার ওপর নিচে ক্যান্সেল আউট হয়ে কি পড়ে আছে QVR/2। আমি তাহলে PM এর মান পেলাম, মানে চৌম্বক দ্বিমেরু ভ্রামকের একটা মান পেলাম কত QVR/2। আর এটার অভিমুখ কোন দিকে হবে, তাহলে আধান যেদিকে ঘুরছে, এটা ধনাত্মক কিউ ধরে নিচ্ছে আধান, এটা ঋণাত্মক আধান বলছে, তাহলে যেদিকে আমার আধান ঘুরছে তাহলে সেই দিক বরাবর থামটাকে আমি রাখবো, কারণ এখানে কি আমার I/A রয়েছে। তাহলে দেখ আমার এখানে এই ছবি অনুযায়ী ডান দিকে আমার PM অভিমুখ হচ্ছে। তোরা সবাই আবার শিখেছিস ক্লাস 11-এ কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগকে এল দিয়ে প্রকাশ করা হয়, বা ক্লাস 12-এও তোদের আধুনিক পদার্থবিদ্যায় ওখানে বোর্ডের তত্ত্ব তোরা হচ্ছে কৌণিক ভরবেগ সম্পর্কে শিখেছিলি এল, ঠিক আছে, বোর্ড তত্ত্ব পড়ার সময়, বা ক্লাস 11-এ তোরা কেমিস্ট্রিতে পড়েছিস। তাহলে এল সমান MVR আমরা জানি। তাহলে এল সমান MVR আমি যদি বসাই, তাহলে এটাকে আমি এল সমান আমরা সবাই জানি MVR, আর PM মানে আমরা কী পেলাম QVR/2। আমি ওপর নিচে একটা করে M গুণ করে দিলাম, গুণ করে দেখ রিঅ্যারেঞ্জ করে আমি লিখতে পারি Q × MVR বাই নিচে 2M। তাহলে ওই যে MVR যেটা আমি লিখেছি, এই MVR এর পরিবর্তে আমি এল বসিয়ে দিতে পারি। তাহলে PM সমান দেখ Q/2M × L। তোরা এটা লক্ষ্য করে দেখ PM সমান Q/2M × L। কিউ মানে হচ্ছে একটা আধান, বাই 2M, M মানে হচ্ছে ওই আধানটার ভর, আর এখানে আমি একটা এল গুণ করেছি। তার মানে এল মানে হচ্ছে আমার কৌণিক ভরবেগ, PM মানে হচ্ছে আমার চৌম্বক দ্বিমেরু ভ্রামক। PMটাও একটা ভেক্টর কোয়ান্টিটি, এলটাও একটা ভেক্টর কোয়ান্টিটি, কিন্তু কিউ বা 2M এগুলো সব স্কেলার কোয়ান্টিটি, ওগুলো তো ধ্রুবক। তার মানে PM এর অভিমুখ আর এল এর অভিমুখ তাহলে কী হবে, একই দিকে হবে। সেটা দেখ আমি ছবিতে PM আর এলটাকে দেখ আমি একই অভিমুখে দেখেছি, এবং সেটাকে শেষে দেখ ভেক্টর দিয়ে প্রকাশ করেছি, PM সমান Q/2M × L। যদি আমি এখানে একটা ইলেকট্রন ধরে নিই,
যদি আমি একটা ইলেকট্রন ধরে নিই, তাহলে সেই ইলেকট্রনের ক্ষেত্রে কিন্তু কিউ এর মান বসাবো -c। তাহলে সমীকরণে কিন্তু Pm সমান -e/2m ইন্টু এল হবে। তাহলে ইলেকট্রনের ক্ষেত্রে কিন্তু চৌম্বক দ্বিমেরু ভ্রামকের অভিমুখ আর কৌণিক ভরবেগের অভিমুখ কিন্তু বিপরীত দিকে, কারণ এখানে একটা মাইনাস সিম্বল চলে আসছে। ঠিক আছে, এইবার আমি কি করেছি, আমরা সবাই ওই বোরের তত্ত্ব শিখেছি। বোরের তত্ত্বে আমরা শিখেছিলাম যে ইলেকট্রনের কতগুলো নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করে এবং সেই কক্ষপথের যে কৌণিক ভরবেগ এল সেটা হচ্ছে nh/2π, বা তোরা h/2πটাকে একবার লিখে দিস h কাট, nh কাট লিখিস, আমি দেখ সেটা লিখেছি nh কাট। এবার এই এল এর মানটা আমি তাহলে এই সমীকরণে বসিয়ে দিচ্ছি। Pm সমান তাহলে কি পাচ্ছি e/2m ইন্টু nh কাট। আর যদি প্রথম কক্ষপথ আমি নিই, একদম প্রথম কক্ষপথ, সেই কক্ষপথে এন এর মান কত হয়, যেটা মুখ্য কোয়ান্টাম সংখ্যা এন এর মান হচ্ছে 1 হয়। আমি সেখানে 1 বসিয়েছি, বসানোর পরে দেখ আমি ওটাকে ক্যাপিটাল এম সাবস্ক্রিপ্টে বি দিয়ে প্রকাশ করা হয় বা মিউ বি দিয়ে প্রকাশ করা হয়। এটাকে বলে অ্যাকচুয়ালি বোর ম্যাগনেটন। ঠিক আছে, এটাকে বলে বোর ম্যাগনেটন, সেটা আমি লিখে দিচ্ছি। তাহলে ওর মান কত আছে EH/2m। তাহলে যদি এই EH/2m প্রত্যেকটা দেখ, ই ধ্রুবক, এইচ কাট মানে h/2π ধ্রুবক, 2 m সব ধ্রুবক। তো যদি মান বসাস তাহলে এখানে নির্দিষ্ট মান পাবি 9.27 ইন্টু 10⁻24 অ্যাম্পিয়ার টু মিটার স্কোয়ার। তাহলে এইটাকে বলা হচ্ছে বোর ম্যাগনেটন। তোদের বোর ম্যাগনেটনের সংজ্ঞাও চাওয়া হয়। বোর ম্যাগনেটন কি, সমীকরণটা স্থাপন করো, সংজ্ঞা, এগুলো সবই চাওয়া হয়। তাহলে তোদের আজকে আমি এই ভিডিওতে এটুকু করলাম। হ্যাভ এ নাইস ডে।